আজকে রিভিশন হওয়ার কথা ছিল, যে গত সপ্তাহে আমরা যা পড়ছি সেইগুলা। যেহেতু আমরা এখন ফৌজদারি কার্যবিধির একবারে শেষ পর্যায়ে চলে আসছি, এই জন্য আজকে আর রিভিশন না দিয়ে আমরা আজকে ফৌজদারি কার্যবিধিটা শেষ করার চেষ্টা করি ইনশাল্লাহ। যেহেতু আর বেশি ধারা নাই, হয়তো 15-20টা ধারা আজকে আমরা পড়বো, পরে আজকে আমরা ফৌজদারি কার্যবিধি শেষ করব। আর ইনশাল্লাহ আমরা আগামী 1 তারিখ থেকে দণ্ডবিধি আইন শুরু করব, যদি আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখে। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 502 ধারা পর্যন্ত। তো আজকে আর আমরা পিছনে রিভিশন দেই না, আজকে আমরা সামনে দিয়ে অ্যাডভান্স হই। আজকে আমরা আলোচনা শুরু করব ফৌজদারি কার্যবিধি আইনের 41 অধ্যায়, সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধি। সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধি, এই বিধিতে কি বলা হয়েছে, কোনগুলা সাক্ষী হিসেবে গ্রহণ করা যাবে বা কাদের বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, সেই সব বিষয়। তো ফৌজদারি কার্যবিধি আইনের 509 ধারা, চিকিৎসক সাক্ষীর জবানবন্দি। অর্থাৎ আসামির উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত স্বাক্ষরিত অথবা 40 অধ্যায় অনুসারে কমিশন দ্বারা গৃহীত সিভিল সার্জন বা অন্য চিকিৎসক সাক্ষীর জবানবন্দির সাথে কি করবেন, যদি তাকে ডাকা না হয় সেগুলো অনুসন্ধান বিচার কার্যক্রমে তার যে পূর্বের দেওয়া বিবৃতি সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। এখন চিকিৎসক সাক্ষী কি আগে কি কখনো কি সাক্ষী দেয়, নাকি সে যে প্রতিবেদন দেয় সেই প্রতিবেদনটাই সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হয়? অর্থাৎ চিকিৎসক সাক্ষীর যে প্রতিবেদন দেয়, সনদ দেয়, সেটাই সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হয়। এবং এই যে বিষয়টা, এই বিষয়টা আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি 509 এর 1 উপধারায়। তারপর আবার 509 এর 2 বলছে চিকিৎসক সাক্ষী তলবের ক্ষমতা। আদালত যদি উপযুক্ত মনে করে তাহলে সাক্ষী হিসেবে আহ্বান করতে পারে। তাদের সাক্ষ্যের বিষয়বস্তু সম্পর্কে তাহার জবানবন্দি গ্রহণ করতে পারবেন। তাহলে সাক্ষী প্রথমে কি করলো, সে চিকিৎসক, উনি যে উনার চিকিৎসাপত্র বা ব্যবস্থাপত্র বা সনদ দিল, সেই সনদ কি হবে, সাক্ষী হিসাবে সাক্ষ্য হিসাবে আদালতে গ্রহণযোগ্য। কত দ্বারা গ্রহণযোগ্য হবে? সাক্ষ্য আইনের 45 ধারায় সেটা গ্রহণযোগ্য হবে। আবার 2 বলছে সেই ক্ষেত্রে যদি উনারে আদালত চায় তাহলে কি করতে পারবে, উনাকে সাক্ষী হিসাবে আদালতে ডাকতে পারবে এবং তার জবানবন্দি গ্রহণ করতে পারবে। এটা হলো 509 ধারা। তবে যদি মৃত্যুকালীন ঘোষণার সাথে হয় তাহলে এই মৃত্যুকালীন ঘোষণা কি করতে পারবে, আদালত যে ডাক্তার যে মৃত্যুকালীন ঘোষণা লিপিবদ্ধ করবে সেটাও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। তাছাড়া মেডিকেল রিপোর্টের যে প্রমাণ, মেডিকেল রিপোর্ট যেটা দিবে সেই রিপোর্টটাও কি হবে, সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। কত ধারায় হবে? সাক্ষ্য আইনের 45 ধারায়। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 509 এর ক, ময়নাতদন্তের রিপোর্ট। ময়নাতদন্তের রিপোর্ট কি হবে, সিভিল সার্জন অথবা অন্য কোনো ডাক্তার যিনি ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুত করেন, তার এই ময়নাতদন্ত রিপোর্ট আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। সাক্ষ্য আইনের 509 এর ক। তাছাড়াও তার এই ময়নাতদন্ত রিপোর্ট বা উনি সাক্ষী হিসেবে যোগ্য হবে কখন, সাক্ষ্য আইনের 32 ধারা মোতাবেক। যে ক্ষেত্রে উনি মারা যায়, সাক্ষ্যদানে অযোগ্য হয়ে যায়, বিদেশে চলে যায়, অথবা তাকে হাজির করা বেসাপেক্ষ বা সময় সাপেক্ষ, সেই ক্ষেত্রে তার এই বিবৃতি প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 32 ধারা অনুসারেও। এখন এটুকু মনে রাখেন যে ময়নাতদন্ত রিপোর্টও কি হবে, সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। 509 এর ক। আমরা যখন সাক্ষ্য আইন আলোচনা করব তখন সাক্ষ্য আইনের সাথে এই ধারাগুলো রিলেটেড হবে, অতএব এইগুলো একটু মনে রাখতে হবে।
তারপর হলো ফৌজদারি কার্যবিধি আইনের 510 ধারা, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদির প্রতিবেদন। তাহলে কি হবে? সরকার কর্তৃক নিয়োজিত রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, ফরেনসিক, এরা কারা? আমাদের কিন্তু সিআইডি কিন্তু এইসব গুলা করে। হস্তশিল্পী বিশারদ, এটা কিন্তু আমাদের সিআইডি, ঠিক আছে? এদের কিন্তু দেওয়া রিপোর্টটাও কি হবে? সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের 510 ধারা। এখন যদি আদালত মনে করে যে তাদেরকে তলব করবে, তাহলে কি তলব করতে পারবে? আদালত যদি চায় তাহলে তলব করতে পারে, অথবা তাদের না ডাকিয়াও কি করতে পারবে? সাক্ষ্য হিসেবে তাদের এই দেওয়া বিবৃতিগুলা সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবে। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 510 শর্ট হাইফেন ক, আনুষ্ঠানিক চরিত্রের সাক্ষ্য, এফিডেভিট দ্বারা প্রমাণ। যে সকল ব্যক্তির সাক্ষ্যের প্রকৃতি আনুষ্ঠানিক, সেই সকল ব্যক্তির সাক্ষ্য এফিডেভিট দ্বারাও কি করা যাইতে পারে? বৈধতা প্রমাণ করা যাইতে পারে। কখন? ইনকোয়ারি, বিচার বা অন্য কোনো কার্যের সময়। অর্থাৎ ইনকোয়ারি, বিচার বা অন্য কোনো কার্যের সময় কি হবে? তাদের এই যে বৈধতা, যে এফিডেভিট, সাক্ষ্যের যে গ্রহণযোগ্যতা, সেগুলা কি করতে পারে? প্রমাণ করা যাইতে পারে। আদালত যদি তাদের এফিডেভিট সম্পর্কে সমন দিতে বা তাদের জবানবন্দি গ্রহণ করতে পারেন, ফরিয়াদি বা আসামি দরখাস্ত করলে আদালত ইহা হাজির করতে বাধ্য থাকবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 510 ধারা। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 511 ধারা, পূর্ববর্তী দণ্ড প্রমাণ বা খালাস প্রমাণ। কিভাবে খালাস প্রমাণ করবেন? সে যে আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছে সেই আদালত থেকে নকল নিবে। আর দ্বিতীয়ত হচ্ছে সে যে কারাগারে দণ্ড ভোগ করছে সেই কারাগার থেকে কি করবে? একটা লিখিত নিবে বা জেলার কাছ থেকে একটা লিখিত নিবে, সেইটা দিয়ে সে কি করবে? পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণ করবে। ফৌজদারি কার্যবিধি আইনের 511 ধারা। তবে অবশ্যই তাকে কি করতে হবে? দলিলগুলা উপস্থাপন করতে হবে। দলিলগুলা কি? সে যে আদালত যে রায় দিচ্ছে সেই রায়, এবং সে যে কারাগারে দণ্ড ভোগ করছে সে যে দণ্ড ভোগ করছে কারাগারে, সেই দণ্ডের কারাগার থেকে জেলারের বা লিখিত আদেশ নিয়ে কি করতে পারবে? সেটা প্রমাণ করতে পারবে। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 512 ধারা, আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ। অজ্ঞাত আসামির বিরুদ্ধেও কি করা যায়? সাক্ষ্য গ্রহণ করা যায়। যদি আদালত মনে করে যে আসামি পলাতক হয়েছে, তাকে হাজির করা সম্ভব না, সেই ক্ষেত্রে কি করতে পারবেন? আসামির অনুপস্থিতিতেও সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। এবং এই সাক্ষ্যগুলো কারা? এই যে যারা মারা গেছে, হারাই গেছে, অজ্ঞাত হয়েছে, অথবা বিদেশে চলে গেছে, বা তারা হাজির করা কি বেসাপেক্ষ, সেই ক্ষেত্রে আদালত তাদের পূর্বের দেওয়া সাক্ষী কি করতে হবে? সাক্ষ্য হিসাবে ব্যবহার করতে পারবে। ফৌজদারি কার্যবিধি আইনের 512 ধারা। তারপর ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা, অধ্যায় 42, বন সংক্রান্ত বিধান। বন সংক্রান্ত বিধান কি? যে ফৌজদারি কার্যবিধি আইনের 513 ধারা, এগুলো আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, তারপর আমরা একটু শর্ট করে বলি। অর্থাৎ মুসলেকার পরিবর্তে টাকা বা জামানত গ্রহণ করা। অর্থাৎ আদালত বা কোনো অফিসার যদি কোনো ব্যক্তিকে জরিমানা বা সহ বা ব্যতীত কোনো বন্ড সম্পাদনের নির্দেশ দেন, এবং সে যদি বন্ড দিতে না পারে, তাহলে কি করবেন? একটা নির্ধারিত পরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য অনুমতি দিতে পারবেন। এটা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 513 ধারা।
তারপর 14 ধারা বন্ড বাজেয়াপ্তি বিষয়ে কার্যপদ্ধতি। যদি সে অর্থ পরিশোধ করে বা কেউ পরিশোধ করে, তার পক্ষে যেন কেউ পরিশোধ করে অথবা সে করে নাই, তাহলে কি করতে হবে? তারা কারণ দর্শাইতে বলবেন যে আপনি হাজির হন, হাজির হয়ে কারণ দর্শান। এবং 6 মাস পর্যন্ত কি করতে পারবে? তাকে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারবে। যদি সে বন্ড বা বাজেয়াপ্তির পূর্বে জামিনদার মারা যায়, তাহলে কি করতে হবে? তার সম্পত্তি হতে বন্ড সম্পর্কিত সকল দায় মুক্ত করতে হবে। অর্থাৎ তার একটা জরিমানা করা হয়েছে, সে মারা গেছে, সেই ক্ষেত্রে তার সম্পত্তি হতে এটা বিক্রি করিয়া আদায় করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের 514 ধারা। 514 শর্ট হাইফেন ক, জামিনদার দেউলিয়া হইলে বা মৃত্যু হইলে বা বন্ড বাজেয়াপ্ত হইলে উহার পরবর্তী কার্যক্রম। ইয়ার পরবর্তী কার্যক্রম কি করবেন? যে বন্ড বাজেয়াপ্ত হয়েছে বা আদালতের আদেশ ক্রমে বন্ড গ্রহণ করা হয়েছিল, সেই আদালত কি করবেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জামানত দাবি করা হয়েছিল বা মূল আদেশ অনুসারে জামানত দেওয়া বা আদেশ দিতে পারেন। এবং জামানত না দেওয়া হইলে সেই ক্ষেত্রে কি করবেন? ম্যাজিস্ট্রেট মূল আদেশ পালন করা হয় নাই বলিয়া ধরিয়ে নিয়ে ব্যবস্থা অবলম্বন করতে পারবেন। অর্থাৎ আপনাকে কি করছে? আপনি জামিনদার, আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য জামিনদার হয়েছেন, সেই ক্ষেত্রে আপনি মারা গেছেন, তাহলে কি করবেন? আপনারা বলছিল যে আপনি জামানত পরিশোধ করেন, আপনি জামানত পরিশোধ করেন নাই, সেই ক্ষেত্রে আদালত আপনার বিরুদ্ধে পরবর্তী যে কোনো ব্যবস্থা নিতে পারবে। ফৌজদারি কার্যবিধি আইনে 514 খ হচ্ছে নাবালকের বন্ড। নাবালকের বন্ড কে দিবেন? তার যে জামিনদার থাকবেন সেই জামিনদাররা নাবালকের বন্ড সম্পাদন করবেন। তারপর ফৌজদারি কার্যবিধি আইনের 43 অধ্যায়। 43 অধ্যায় কি? যে সম্পত্তি সম্পর্কিত, অর্থাৎ যেই সম্পত্তির উপরে অপরাধ সংগঠিত হয়েছে সেই সম্পত্তি কিভাবে নিষ্পত্তি করবেন সেইটা বিষয়ে আলোচনা হচ্ছে 43 অধ্যায়। এর মধ্যে 517টা আমাদের সাথে একটু যায়। যে সম্পত্তি সম্পর্কে অপরাধ হয়েছে সেই সম্পত্তি কিভাবে নিষ্পত্তি করবেন। অর্থাৎ ফৌজদারি আদালতে কোনো অনুসন্ধান বা বিচার সমাপ্ত হওয়ার পর উক্ত আদালতে প্রেষকৃত বা হেফাজতে রক্ষিত কোনো সম্পত্তি ধ্বংস বা বাজেয়াপ্ত করার জন্য উহার দখল দাবি করতে পারবেন এবং অন্য কোনো সম্পত্তি কি করতে পারবেন? যেরূপ আদেশ দিতে পারেন সেইরূপ আদেশ উপযুক্ত মনে করবেন সেইরূপ আদেশ দিতে পারবেন। ছোট ভাই এদিকে আসো একটু। তাহলে যে সম্পত্তি কি হয়েছে, অপরাধ সংগঠন হয়েছে, সেই সম্পত্তিতে আদালত কি করতে পারবে? সেইটা নিষ্পত্তির আদেশ দিতে পারবেন। যেই রূপ মনে করেন, আদালত যেই রূপ মনে করবেন সেই রূপ এটা নিষ্পত্তির আদেশ দিতে পারবেন। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 521 ধারা। 21 ধারা কি? মানহানিকর বা অন্যান্য মালামাল নষ্ট করা। অর্থাৎ দণ্ডবিধি আইনের 292, 293, 501 বা 502 অনুসারে দণ্ডের পর মালামাল সম্পর্কে দণ্ড দেওয়া হইল এবং হেফাজতে বা দণ্ডিত ব্যক্তির দখলে রয়েছে, সেই ক্ষেত্রে কি করবেন? অনুলিপি ধ্বংস করার জন্য আদেশ দিতে পারবেন। 292, 293 যেটা হচ্ছে ব্যঙ্গচিত্র, নাচ ইত্যাদি বা অশ্লীল বই পুস্তক অথবা কারোর বিরুদ্ধে, এই যে এখন নির্বাচন চলতেছে, অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর পোস্টার ছাপায়, বিভিন্ন ধরনের বক্তব্য করে বা ব্যঙ্গচিত্র করে, এটা হচ্ছে 501, 502। আর হচ্ছে অশ্লীল বই পুস্তক 292, 293 এগুলো কি করতে পারবেন? বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারবেন বা ধ্বংস করার আদেশ দিতে পারবেন। তাছাড়াও আদালত দণ্ডবিধি আইনের 272, 273, 274, 275 যে অপরাধগুলা করে, অর্থাৎ 272 হচ্ছে ভেজাল খাদ্য তৈরি করা, 72, 73, 74, 75 এটা হচ্ছে ভেজাল
খাদ্য এবং ওষুধ, ভেজাল খাদ্য পানীয় এবং ওষুধ যদি কেউ তৈরি করে তাহলে সেগুলো কি করতে পারবেন, ধ্বংসের আদেশ দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধানের 521। তারপর ফৌজদারি কার্যবিধানের 522 দ্বারা হচ্ছে স্থাবর সম্পত্তি দখল প্রত্যর্পণের ক্ষমতা। অর্থাৎ অপরাধজনক বল প্রয়োগ বা অপরাধজনক ভীতি প্রদর্শনের মাধ্যমে যে সম্পত্তি কেউ দখল করে নিছে, সেই ক্ষেত্রে আদালত কি করবেন, সেই সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারবেন। অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধজনক বিশ্বের ভীতি প্রদর্শন অর্থাৎ 383 দ্বারায় 383, 84, 85 যে বল প্রয়োগ করিয়া যে সম্পত্তিগুলা নেয় এবং অপরাধজনক ভীতি প্রদর্শন। থ্যাংক ইউ। তারপর হচ্ছে 505, 505, 7, 9, 10 যেগুলো সম্পত্তি অপরাধজনক ভীতি প্রদর্শন করিয়া নেয় সেগুলো কি করতে পারবেন, তারে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দিতে পারবেন 522 দ্বারা। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধানের 523, এটা হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ধারা। 523, 24, 25 এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ধারা, যেহেতু আমরা চাকরি করি, যেখানে অস্থাবর সম্পত্তি পাই, ব্যবহারিক সম্পত্তি পাই, সেগুলা আমরা কি করি, হেফাজতে নেই। তাহলে 523-এ কি হয়েছে, 51 ধারা অনুসারে আমরা কি করছি, যে সম্পত্তিগুলো হেফাজতে নিছি, কতিপয় চুরাই মাল ইত্যাদি যেগুলো আছে সেগুলো আমরা হেফাজতে নিছি, অথবা পরিত্যক্ত অবস্থায় যে সম্পত্তিগুলো পাইছি সেগুলো সম্পর্কে কি করবেন, দখলে নিবেন এবং আদালতে প্রেরণ করবেন। দখলে নিবেন কত দ্বারা, পুলিশ আইনের 25 দ্বারা হচ্ছে যদি কোনো ব্যবহারিক সম্পত্তি থাকে সেই ক্ষেত্রে পুলিশ এটা দখলে নিবেন, পুলিশ আইনের 25 দ্বারা অনুসারে আমাদের ক্ষমতা দেওয়া আছে। আর পুলিশ আইনের 23 দ্বারা 500 ফৌজদারি কার্যবিধি 523 দ্বারা বলা আছে যে যদি চুরাই বলিয়া সন্দেহ হয় কোনো কিছু সম্পত্তি পাওয়া যায় সেই ক্ষেত্রে যেগুলা নিজ দখলে নিবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ম্যাজিস্ট্রেট যেরূপ আদেশ দেন সেরূপ আদেশ অনুযায়ী সেটা ব্যবস্থা নেবেন। তবে যদি কোনো সম্পত্তির কারো হয়ে থাকে তাহলে কি করবেন, 6 মাসের ভিতরে দাবি উপস্থাপন করার জন্য আদেশ দিবেন। এটা হচ্ছে পুলিশ আইনের 26 ধারা। অর্থাৎ 523-এ দুইটা ধারাই আছে, একটা হচ্ছে একজন যাও তারপর পুলিশ আইনের 26 ধারা হচ্ছে যে রূপ যদি কেউ কোনো ঘোষণা দিবেন যে কোনো মালিক থাকলে সে কি করবে, 6 মাসের ভিতরে দাবি উপস্থাপন করবে। 523। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 524 ধারা, 6 মাসের ভিতরে যদি দাবিদার হাজির না হয় সেই ক্ষেত্রে এটা বিক্রয় করতে পারবেন। যদি 6 মাসের ভিতরে দাবিদার হাজির না হয় সেই ক্ষেত্রে এটা বিক্রয় করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 524, তার সাথে ব্যবহার করবেন পুলিশ আইনের 26 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 525, ক্ষয়শীল দ্রব্য বিক্রয়ের ক্ষমতা। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি দেখে যে কোনো দ্রব্য বস্তু ক্ষয়শীল, পচনশীল বা জীবজন্তু বা প্রাণী যেটা বিক্রি করলে মালিকের লাভ হবে সেই ক্ষেত্রে আদালত কি করবেন, সেটা বিক্রয়ের আদেশ দিবেন এবং উক্ত টাকা সরকারি কোষাগারে জমা রাখবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা। তারপর আমরা যাব হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 561 ধারায়। 561 ধারা কি, স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের অপরাধ। অর্থাৎ যদি কোনো স্বামী তার স্ত্রী কর্তৃক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয় সেই ক্ষেত্রে এটা কোন আদালতে মামলা করবে, সেটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করতে পারবে। তবে স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষিত হওয়ার বয়স কতদিন হবে, অবশ্য স্ত্রীর বয়স 14 বছরের কম হইতে হবে।
14 বছরের কম হইতে হবে স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের অপরাধ, এবং নারী ধর্ষণের অপরাধ হিসেবে এটা আমলে নিবেন না। স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণ সেটা অবশ্যই কি নারী ধর্ষণের অপরাধ হিসেবে নিবেন না, এবং এই সম্পর্কে কি করবেন, পুলিশ অফিসারের তদন্ত নির্দেশ দিবেন। তবে অবশ্যই সেটা ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন অফিসারকে তদন্তের জন্য আদেশ দিতে পারবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণ কে অভিযোগ আমলে নেবেন, চিফ মেট্রোপলিটন এবং চিফ জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট। স্ত্রীর বয়স হবে 14 বছরের কম, এবং এটা কি হিসাবে আমলে নেওয়া যাবে না, নারীর ধর্ষণ হিসাবে আমলে নেওয়া যাবে না, এবং সেটার তদন্তের জন্য এবং কমপক্ষে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের নিকট প্রেরণ করবেন। এই হইল 561 ধারার আলোচনা। তারপরে আমাদের জন্য আর এত কিছু, সরি এখানে আমাদের ওই যে 550 551 রয়েছে, তো 550 551 এটা তো ইম্পর্টেন্ট ধারা, কেউ তো কিছু বলেন না দেখি, যে ভুলে যে গেলাম গিয়া। ফৌজদারি কার্যবিধি আইনের 550 ধারা। 550 ধারা হচ্ছে কি, চুরাই বলিয়া সন্দেহজনক মালামাল আটক করিবার বিষয়ে পুলিশের ক্ষমতা। চুরাই বলিয়া সন্দেহজনক মালামাল আটক করিবার জন্য পুলিশের ক্ষমতা, যেটা বলা আছে কোনো পুলিশ অফিসার চুরাই বলিয়া সন্দেহযুক্ত কোনো মালামাল পাইলে সেই ক্ষেত্রে কি করবেন, উক্ত ব্যক্তিকে আটক ব্যতীত তল্লাশি করতে পারবেন। এখন এটা কি এই 550 দ্বারা কি কোনো ব্যক্তিকে আটক করা যায়? কথা বলেন, যে কেউ কথা বলেন, কারণ এটা যদি ক্লিয়ার না করে তাহলে কিন্তু এটার উপরে কিন্তু বিশাল প্রশ্ন আসে। 550 দ্বারা হচ্ছে এটা আপনি চুরাই বলিয়া সন্দেহ করছেন, এটার জন্য কিন্তু কোনো ব্যক্তিকে আটক করা যাবে না। অর্থাৎ আমরা আগে যখন গড়পড়তায় প্রশ্ন পড়ছি সেখানে প্রশ্ন করছি যে আটক ব্যক্তি ব্যতীত দেহ তল্লাশির বিধান কি, তখন আমরা ফৌজদারি কার্যবিধি 550 দ্বারাই লিখছি আটক ব্যতীত দেহ তল্লাশির বিধান। এখন যদি ওই গড়পাতা প্রশ্ন অনুযায়ী যদি আপনি পড়েন যে চুরাই বলিয়া সন্দেহযুক্ত কোনো মালামাল পাওয়া গেলে সেই ক্ষেত্রে এটা আপনি আটক করতে পারবেন, অর্থাৎ আপনার যখন সন্দেহ হয় সেই ক্ষেত্রে এটা আটক করতে পারবেন। রেদওয়ানুল করিম, মাধবপুর থানায় চাকরি করছো, প্রশ্নের উত্তর দিবা। এখন যখন আমরা টহল ডিউটি করি, তো যখন আমরা টহল ডিউটিতে আমরা গাড়ি চেকিং করি, এটা আমরা কোন আইন বলে গাড়ি চেকিং করি? কই 550 তো এরকম তো কোনো কিছু বলে নাই যে গাড়ি চেকিং এর কথা। সঠিক, কোন আইনে এই গাড়ি চেকিং এর কথা বলা নাই, আমার জানা মতো আমি নাই, যদি আপনারা কেউ পাইয়া থাকেন তাহলে আমার একটু কাইন্ডলি বলবেন, তাহলে আমিও সেটা জানবো আর কি। কোন আইনে গাড়ি চেকিং কিভাবে করতে হয় সেটা বলা নাই, যে বা কোন আইনে আপনি গাড়ি চেকিং করবেন সেটা বলা নাই, আমার জানা মতো নাই। হয়তো আমার জানার মধ্যে ভুল থাকতে পারে বা কম থাকতে পারে, যদি আপনারা কেউ জানেন তাহলে আমারে বলবেন, তাহলে আমি আপনাদের কাছে বিষয়টা শিখবো। কিন্তু আমরা গাড়ি চেকিং যেটা করি সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 550 ধারার ক্ষমতা বলেই আমরা গাড়িটা চেকিং করি। কি জন্য করি? চুরাই মাল বা কোনো বস্তু আছে বলে সন্দেহ করা হইলে বা পরিত্যক্ত সম্পত্তি আছে বলে সন্দেহ হইলে সেই ক্ষেত্রে আমরা কি করি, ফৌজদারি কার্যবিধি 550 ধারা মোতাবেক আমরা সেটা তল্লাশি করতে পারি এবং উক্ত দ্রব্য কি করতে পারি, আটক করতে পারি 550 ধারায়। তারপর হচ্ছে ফৌজদারি, এবং যদি কোনো অধস্তন এই সম্পর্কে যদি কোনো আটক করে তাহলে সেই সম্পর্কে সংবাদ দিবেন কাকে, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। হ্যাঁ বলেন নুরুল ভাই। হ্যাঁ, আপনি তো এটা তো কোনো ব্যক্তির দখলে তো পান নাই, আপনি যখন গাড়ি চেকিং করেন,
এটা কিন্তু পাশ দখলে পাইলে তো আপনি সংশ্লিষ্ট ধারায় মামলা দিবেন। যখন কোনো ব্যক্তির দখলে পাবেন তখন তো এটা সংশ্লিষ্ট ধারায় আপনি দিবেন। এটার সাথে আপনি তখন ওই যে আটক ব্যক্তি 51 দিবেন, আর যদি পরিত্যক্ত অবস্থায় পান তাহলে 523 দিবেন। এটা আপনি সন্দেহের পোষণ করিয়া, বুঝছেন নুরুল ভাই, আপনি সন্দেহ বশত কি করছেন, আপনার গাড়ি তল্লাশি করিয়ে একটা মালামাল পাইছেন। এখন সাপোজ আপনি নুরুল ইসলাম গাড়ির ভিতরে আছেন, রেদওয়ানুল করিম গাড়ি চেকিং করি আপনার দখলে একটা মাল পাইলো, তাহলে সে কি করলো, আপনাকে আটক করলো। আটক করলে তাহলে আপনাকে সংশ্লিষ্ট দ্বারা আটক করলো, তখন ওই যে 51 দ্বারা আছে না, আটক ব্যক্তির নিকট থেকে দেহ তল্লাশি, তখন ওই 51 দ্বারায় চলে যাবে। আর যখন মনে করেন যে আপনার কাছে পায় নাই, আপনার সিটের নিচে পাইছে বা আপনার দখলে পায় নাই, তখন এটা 523 চলে যাবে। বুঝছেন? হ্যাঁ, 523 ওস্তাবর। হ্যাঁ, 523 হিসেবে সেটা গ্রহণযোগ্য হবে। গেল 550 দ্বারা। তাহলে আপনি যেহেতু এএসআই বা সাব ইন্সপেক্টর আপনি আটক করছেন, তাহলে খারে জানাবেন, আপনি ভারপ্রাপ্ত কর্মকর্তারে বিষয়টা সংবাদ দিবেন। এর সাথে ব্যবহার, হ্যাঁ 550, এর সাথে ব্যবহার করবেন পুলিশ আইনের 23, পিআরবি 120 বিধি। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 551 দ্বারা, ঊর্ধ্বতন অফিসার কর্তৃক ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ। তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে কি, অর্থাৎ সংশ্লিষ্ট যে মনে করেন যে থানার সার্কেল আছে, সংশ্লিষ্ট থানার সার্কেল কি করতে পারবে, উনি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে। জেলার এসপি স্যার উনি কি করতে পারবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব প্রয়োগ করতে পারবে 151 দ্বারা। এখন যদি আপনি প্রশ্ন করেন যে সকল এএসপি বা সকল এডিশনাল এসপি বা সকল এসপি স্যাররা কি ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করতে পারে, অবশ্যই না। যদি উনি সেই থানার নিয়ন্ত্রণে বা দায়িত্বে থাকে। যেমন রেদওয়ানুল করিম এখন কোর্টে আছে, যেমন আমাদের নাসরিন সুলতানা সে আছে কক্সবাজার সদর থানায়, নাকি সে কক্সবাজার সদর থানায় আছে। এখন কক্সবাজার সদর যে সার্কেল এএসপি বা এডিশনাল এসপি স্যার, উনি কি করতে পারবে, কক্সবাজার সদর থানার ওসির ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কারণ কি, উনি সেই থানার দায়িত্বে বা চার্জে আছে। অথবা মনে করেন যে একজন সার্কেল স্যার 2টা থানার বা 3টা থানার দায়িত্বে থাকে, উনি কি করতে পারবে, ওই 2 থানার ওসির ক্ষমতা প্রয়োগ করতে পারবে ফৌজদারি কার্যবিধি আইনে 551 দ্বারা। সকল এএসপি সকল এডিশনাল এসপি কিন্তু পারবে না। উনার দায়িত্বে যে থানা আছে সেই থানায় উনি ওসির ক্ষমতা প্রয়োগ করতে পারবে 551 দ্বারা। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 552 দ্বারা, অপহৃতা নারী প্রত্যর্পণ। অপহৃতা নারী প্রত্যর্পণ অর্থ হচ্ছে বেআইনি উদ্দেশ্যে কোনো মহিলা বা 16 বছরের কম বয়স্ক কোনো বালিকা আটক করা হয়েছে, তাহলে কি করতে পারবে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারবে, তাদেরকে তার স্বামী, অভিভাবক বা তার পিতামাতার কাছে প্রদানের জন্য আদেশ দিতে পারবেন। যেমন কারে বলবো, রেদওয়ানুল করিমকেই বলি। যেমন রেদওয়ানুল করিমের বউ তার শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে তার সুমন্দি তার স্ত্রীরে আটকাই দিছে, রেদওয়ানুল করিমের স্ত্রীরে আটকাই দিছে। এখন রেদওয়ানুল করিম গেছে, গিয়া আদালতে নালিশ জানাইছে, কার নিকট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, যে মহামান্য আদালত এইরকম আমার স্ত্রীরে
আমার শ্বশুর বাড়ির লোকজন আটক রাখছে, এখন আমি আমার স্ত্রীরে আনতে পারতেছি না, এখন আপনি এটার একটা বিহিত ব্যবস্থা নেন। তখন আদালত কি করবে, ওই যে তার যে সম্বন্ধী শ্বশুর যারা আছে তাদেরকে আদেশ দিবেন যে তার স্ত্রী তার নিকট অর্পণ করুন, অথবা যে কারোর একজন সন্তান বা মেয়ে যার বয়স 16 বছরের কম সে কি করছে, অবৈধভাবে আটক করছে, অথবা বেআইনি উদ্দেশ্য, বেআইনি উদ্দেশ্য বলতে তো বুঝেনি, বিভিন্ন হোটেল মোটেল যেগুলো আছে অবৈধ কাজ, যেটা আমরা আগে বলতাম 290, সেই বিষয়ে যদি কেউ আটক রাখা তাহলে কি করবেন, তার অভিভাবক পিতা স্বামীর আবেদন ক্রমে আদালত আদেশ দিতে পারেন যে তার স্ত্রী সন্তান মেয়ে তার নিকট ফেরত প্রদান করুন। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 552 ধারা। তবে অবশ্যই সেটা কি হতে হবে, যৌন সংশ্লিষ্ট হতে হবে। কথা কি বোঝা গেছে? যদি কেউ অবৈধভাবে কারোর মেয়ে স্ত্রী কে যদি আটক রাখে যৌন সঙ্গমের উদ্দেশ্যে, এবং যদি তার অভিভাবক স্বামী যদি আবেদন করে যে আমার স্ত্রী সন্তানকে কি করছে, অবৈধভাবে আটক রাখছে, তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন, তার স্ত্রী মেয়েকে ফেরত প্রদানের জন্য আদেশ দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো করতে পারবেই। এখন আদালত যদি মনে করেন যে তল্লাশি পরোয়ানা দেওয়ার দরকার আছে তাহলে দিবে, আর না হলে তো যেহেতু আপনি নালিশ করছেন, ঠিক আছে না, আপনি নালিশ করছেন সুনির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ পূর্বক, তাহলে আদালত সরাসরি তাদেরকে আদেশ দিবে যে তার স্ত্রী মেয়ে সন্তানকে তার নিকট ফেরত প্রদান করুন। এটা হচ্ছে 552 ধারা, অর্থাৎ প্রত্যর্পণের আদেশ। তারপরে পড়লাম আমরা ফৌজদারি কার্যবিধি 561 ধারা, স্বামী কর্তৃক স্ত্রী দর্শন, সেটা দর্শন হিসেবে নেওয়া যাবে না, এবং কমপক্ষে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার দিয়ে তদন্ত করাইতে হবে। 561। তারপর হইল ফৌজদারি কার্যবিধি 565 ধারা, পূর্বে দণ্ডিত অপরাধের কারিগরের নিকট হতে অবগত করার আদেশ, যেটা আমরা শুধু পড়েই যাই। ফৌজদারি কার্যবিধি 565 3 উপধারা 54-10, বর্তমান সংশোধন অনুসারে 54-10, সেটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে ফৌজদারি দণ্ডবিধি আইনের 215, 489 ক, 489 খ, 489 গ এবং 489 ঘ, যেটা হচ্ছে নোট অর্থাৎ টাকা, আমরা যেটা বলি টাকা, সেই টাকা সংক্রান্ত অপরাধ যদি হয়, এবং দণ্ডবিধি আইনের 12 অধ্যায় যেটা হচ্ছে মুদ্রা সম্পর্কিত অপরাধ, এবং ফৌজদারি দণ্ডবিধি আইনের 17 অধ্যায় যেটা হচ্ছে দেহ সম্পর্কিত অপরাধ, যদি 17 হচ্ছে সম্পত্তি সম্পর্কিত অপরাধ, যদি কেউ 3 বছর বা ততোধিক সময়ের কারাদণ্ড ভোগ করে তাহলে কি করতে হবে, তাকে হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সে বাসস্থান চেঞ্জ করতে গেলে কি করতে হবে, অবশ্যই পুলিশকে জানাইতে হবে বা বিজ্ঞপ্তি দিতে হবে যে আমি আমার বাসস্থান থেকে অনুপস্থিত থাকবো না, এইরকম একটা শর্ত দিয়ে তারে মুক্তি দিতে পারবেন। তারপর 2 বলছে কি, আপিলে বা অন্য কোনো ভাবে যদি তার দণ্ড রদবদল হয় তাহলে তার এই আদেশটাও বাতিল হয়ে যাবে। অর্থাৎ কত, 565-1 যে আদেশটা, যে তারা বলা হয়েছিল যে তুমি তোমার বাসস্থান চেঞ্জ করলে পুলিশকে বা আদালতকে অবগত করবা, সেই ক্ষেত্রে তার এই আদেশটাও বাতিল হয়ে যাবে। 3 হচ্ছে সে কি করছে, তার দণ্ড শর্ত লঙ্ঘন করছে, অর্থাৎ সে কি করছে, বাসা থেকে চলে গেছে অথচ পুলিশকে জানায় নাই, অথবা বাসা চেঞ্জ করছে পুলিশকে জানায় নাই, সেই ক্ষেত্রে পুলিশ তাকে 54-10 উপধারা অনুসারে গ্রেফতার করতে পারবে। তারপর হচ্ছে কোন আপিল বা চাইলে হচ্ছে আপিল বা রিভিশনে কি করতে পারবে, হাইকোর্ট বিভাগ এই ধারা অনুসারে আদেশ দিবেন। 5, বিধি কোনো লঙ্ঘনের অভিযোগ অভিযুক্ত ব্যক্তি জেলায় বা বাসস্থান রয়েছে বা সর্বশেষ বিজ্ঞপ্তি করেছিল সেই জেলা কোনো উপযুক্ত এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটের লঙ্ঘন করার জন্য বিচার করতে পারবেন।
অর্থাৎ তার যে শেষ যে ঠিকানা, সেই ঠিকানা থেকে সে কি করছে, পলাতক হয়েছে বা বাসস্থান চেঞ্জ করছে, সেই ক্ষেত্রে তার ওই এলাকার ম্যাজিস্ট্রেট তার বিচার করতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনি তারা গ্রেপ্তার করতে গেলে সেটা হচ্ছে শর্তগুলা কি, তার আগের সাজা থাকতে হবে কত বছর, 3 বছর। তারপর হচ্ছে হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মেট্রোপলিটন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কর্তৃক কি হতে হবে, সে শর্ত সাপেক্ষে দণ্ড থেকে মুক্তি পাইতে হবে। এবং তাকে কতদিন সময়ের জন্য এটা নির্দেশ দিবেন, 5 বছর সময়ের জন্য নির্দেশ দিবেন, যে 5 বছরের ভিতরে তুমি যদি বাসস্থান চেঞ্জ করো সেই ক্ষেত্রে পুলিশ বা আদালতকে অবগত করবা। তবে অবশ্যই সেটা সম্পর্কে কে আদেশ দিতে পারবেন না, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সেই সম্পর্কে কোনো আদেশ দিতে পারবেন না। এই হলো ফৌজদারি কার্যবিধি আইনের 565 ধারা। আর যেহেতু আজকে আমরা শেষ করলাম এই ধারার অধ্যায়গুলা, সেই ক্ষেত্রে আমরা কি করব, আগামীকালকে আমাদের রিভিশন ক্লাস হবে। আগামীকালকে যেহেতু শুক্রবার আমরা এমসিকিউ হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, আগামীকালকে দিনে এমসিকিউ দেব এবং সবাই উত্তর করার চেষ্টা করবেন। যদি আপনি মনে করেন যে আপনি সব দ্বারা জানেন, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বড় বোকামি। আজকের প্রশ্নগুলো কি সহজ ছিল না? 5টা প্রশ্ন রেদওয়ান